আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন। আপনারা হয়তোবা সবাই জানেন যে ব্রাজিলের আন্ডার 70 যে দলটা রয়েছে তারা অলরেডি আজ ভোরে আরো একটা ট্রফি ক্লেম করেছে, যেখানে সুদামেরিকানো আন্ডার 70 টুর্নামেন্টের চ্যাম্পিয়নশিপের ফাইনালে কলম্বিয়াকে পেনাল্টি শুট আউটে হারিয়ে তারা অলরেডি ট্রফিটা ঘরে তুলে নিয়েছে। যেখানে আমরা দেখছি যে টানা দুইটা ট্রফি এখন তাদের হয়ে গেছে, অর্থাৎ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে আবারও ট্রফিটা তারা ধরে রেখেছে। এখন আপনি যদি এই দলটার সাকসেস দেখেন তাহলে দেখতে পারবেন যে দীর্ঘদিন ধরে বেশ ভালো ধরনের সার্ভিস ব্রাজিলকে দিতেছে। ইভেন কি আন্ডার 70 দলের পাশাপাশি যদি আপনি আন্ডার 20 দলের হিসেব করেন তাহলে দেখতে পারবেন যে ওইখানেও ব্রাজিল বেশ সাকসেস, যেখানে তারা টানা দুইটা টুর্নামেন্টের ট্রফি ঘরে তুলেছে। অর্থাৎ আন্ডার 20 কোপা আমেরিকার যে টুর্নামেন্ট রয়েছে ওইখানে টানা দুইটা ট্রফির মালিক এখন তারা। এখন আপনি যদি লাস্ট দুইটা টুর্নামেন্ট হিসেব করেন তাহলে দেখতে পারবেন যে এই জায়গাতে আন্ডার 20 যে দলটা রয়েছে তারা 2023 সালেও এই ট্রফিটা ক্লেম করেছে। ইভেন কি 2025 সালের যে টুর্নামেন্টটা গেছে ওইখানেও ব্রাজিল চ্যাম্পিয়ন। এখন আপনি যদি ব্রাজিলের যুবাদের পারফরমেন্স, অর্থাৎ ব্রাজিলের আন্ডার 20 আন্ডার 70 দলের পারফরমেন্স এবং ব্রাজিলের জাতীয় দলের পারফরমেন্স যদি দেখেন, রিসেন্টলি দেখতে পারবেন যে ভাই আকাশ পাতাল পার্থক্য। এখন আজকের এই ভিডিওতে আমরা সেটা বলার ট্রাই করব, কেন ব্রাজিলের এই পারফরমেন্স গুলা, ব্রাজিলের মেইন টিমের পারফরমেন্স গুলা আন্ডার 70 যেই প্লেয়াররা রয়েছে তাদের লেভেলে কেন আসতেছে না, সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করবো আজকের এই ভিডিওতে। তো এখন আমরা যদি আন্ডার 20 আন্ডার 70 এবং ব্রাজিলের মেইন টিমের সঙ্গে যদি একটু কম্পেয়ার করতে যাই তাহলে দেখতে পারবো যে ব্রাজিলের মেইন টিমের চাইতে আন্ডার 70 আন্ডার 20 যে দলগুলা রয়েছে তারা বেশ সফল। এখন আপনি যদি তাদের ট্রফি গুলা হিসেব করেন তাহলে দেখতে পারবেন যে এই জায়গায় মোটামুটি ব্রাজিলের আন্ডার 70 দলগুলা আন্ডার 20 দলগুলা বেশ এগিয়ে আছে। এখন আপনি যদি ব্রাজিলের আন্ডার 20 দলের কোপা আমেরিকাটা হিসেব করেন তাহলে দেখতে পারবেন যে এইখানে তারা টোটালি 30 বার এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। 30 বারের মধ্যে 13টা টাইটেল, তারা টোটালি 13টা টাইটেল কিন্তু ক্লেম করেছে, যেখানে 2023 এবং 2025 টানা দুইটা ট্রফি ক্লেম করেছে। সর্বশেষ দুইটা টুর্নামেন্টে তারা চ্যাম্পিয়ন। এখন আপনি যদি মেইন টিমের দিকে তাকান তাহলে দেখতে পারবেন যে এখনো পর্যন্ত 38 বার এই দলটা কোপা আমেরিকায় অংশগ্রহণ করেছে, বাট মাত্র 9টা টাইটেল তারা জিততে পেরেছে। এবার যদি আপনি যদি সর্বশেষ তাদের ট্রফিটা দেখেন তাহলে দেখতে পারবেন যে 2019 সালে 2021 এবং 2024 সালে তারা ডিজাস্টার পারফরমেন্স দিয়েছে, যদিও 2021 সালে ফাইনালে তারা হেরেছে। এখন আপনি যদি ব্রাজিলের আন্ডার 70 দলটার দিকে তাকান তাহলে দেখতে পারবেন যে এই দলটা টোটালি এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল মাত্র 20 বার, যেখানে তারা 14টা ট্রফি ক্লেম করছে। মানে আপনি বুঝতে পারতেছেন 20 বারে অংশগ্রহণ করে 14টা ট্রফি ঘরে তোলা, যেখানে আপনি দেখতে পারবেন যে 2023 এবং 2025 সর্বশেষ দুইটা টুর্নামেন্টেরও তারা চ্যাম্পিয়ন। সো এখন আপনি যদি কোপা আমেরিকার হিসাব করেন তাহলে দেখতে পারবেন যে কোপা আমেরিকার হিসাব করলে ব্রাজিলের আন্ডার 20 দল, ব্রাজিলের আন্ডার 70 দল ব্রাজিলের মেইন টিমের চেয়ে বেশ এগিয়ে আছে, যেখানে আপনি দেখতে পারবেন যে অনেকগুলা টুর্নামেন্ট কম খেলেও তারা এই জায়গায় বেশ সফল। আপনি যদি এখন বিশ্বকাপের কথা বলেন তাহলে দেখতে পারবেন যে এখনো পর্যন্ত ব্রাজিলের মেইন টিম টোটালি 22 বার বিশ্বকাপে অংশগ্রহণ করে 5টা ট্রফি ক্লেম করছে। আপনি যদি এখন আন্ডার 20 বিশ্বকাপের কথা বলেন তাহলে দেখতে পারবেন যে এই জায়গাতে ব্রাজিলের যুবারা অংশগ্রহণ করেছে 20 বার, যেখানে তারা 5টা ট্রফি ক্লেম করেছে। সো এইখানেও আপনি দেখতে পারতেছেন যে মোটামুটি একটা দুইটা টুর্নামেন্ট কম খেলেও তারা 5টা ট্রফি ক্লেম করেছে। আপনি যদি এখন আন্ডার 70 দিকে তাকান তাহলে দেখতে পারবেন যে এখনো পর্যন্ত ব্রাজিলের আন্ডার 70 যে দলটা রয়েছে তারা অলরেডি চারটা ট্রফি ক্লেম করেছে। সো আমরা কিন্তু দেখতে পাইতেছি যে এই জায়গায় ব্রাজিলের মেইন টিমের চাইতে ব্রাজিলের যে যুবারা, ব্রাজিলের যে ছোট দলগুলা রয়েছে এদের সাফল্য বেশ ভালো। এখন আমরা যদি ব্রাজিলের যে মেইন টিমটা রয়েছে ওই টিমের ফার্স্ট ম্যাচ এবং ব্রাজিলের আন্ডার 20 আন্ডার 70 টিমগুলোর দিকে যদি তাকাই তাহলে দেখতে পারবো যে এই জায়গায় ফার্স্ট ম্যাচেও ব্রাজিলের যে মেইন টিম রয়েছে এদের চাইতেও বেশ সফল। আপনি যদি ফার্স্ট ইন্টারন্যাশনালটা হিসেব করেন ব্রাজিলের মেইন টিমের তাহলে দেখতে পারবেন যে এই জায়গায় আর্জেন্টিনার এগেইনস্টে তাদের ইন্টারন্যাশনাল ফার্স্ট ম্যাচে তারা 3-0 গোলে হেরেছে। অপরদিকে এই জায়গায় আন্ডার 20 ব্রাজিল পানামাকে তাদের ফার্স্ট ম্যাচে ইন্টারন্যাশনাল ফার্স্ট ম্যাচে 7-1 গোলে বিধ্বস্ত করে দিয়েছিল। এবং আপনি যদি আন্ডার 70 টিমটার দিকে তাকান তাহলেও দেখতে পারবেন তারা তাদের ফার্স্ট ইন্টারন্যাশনাল ম্যাচে 2-2 গোলে ড্র করেছে। অর্থাৎ সব জায়গাতে আমরা দেখতেছি যে মোটামুটি ব্রাজিলের মেইন টিমের চাইতে ব্রাজিলের যে ছোট টিমগুলো রয়েছে আন্ডার 20 আন্ডার 70 যে টিমগুলো রয়েছে এরা কিন্তু বেশ সফল।
সফল ওই টিমটার অনুযায়ী। তো এখন আমরা আসি ব্রাজিলের মেইন টিম এবং ছোট টিমের মধ্যে পার্থক্য কোথায়, মোটামুটি এই জায়গায় কোন কারণে এক্স্যাক্টলি ব্রাজিলের মেইন টিমের যে প্লেয়াররা তারা সফল হইতেছে না, অপরদিকে যুবারা সফল হইতেছে, সেই বিষয়টার দিকে আসি। তো প্রথমত আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে কোচদের উইকনেস। এখন আপনি হয়তোবা বলতে পারেন ব্রাজিল টিমে এত এত স্টার প্লেয়ার থাকতেও কোচদের উইকনেস নিয়ে কেন আমি কথা বলতেছি। দেখুন 2022 বিশ্বকাপের পরে তিতে যখন এই টিমটার দায়িত্ব ছেড়ে দিলেন, তখন 2022 থেকে এখনো পর্যন্ত ব্রাজিল টিমে কয়টা কোচ এসেছে? তিনটা কোচ এসেছে। ফার্স্ট অফ অল রামন মেনেজেস, সেকেন্ড ফার্নান্দো দিনিস এবং থার্ড দুরিবাল জুনিয়র। এই তিনটা কোচ কিন্তু এখনো পর্যন্ত ব্রাজিলকে নেতৃত্ব দিয়েছে। 2022-এর পরে রামন মেনেজেসকে যখন এই টিমটা দায়িত্ব দেওয়া হয়েছিল, তখন তিনি আন্ডার-20 দলের কোচ ছিলেন। তখন ওই মুমেন্টে তাকে কিন্তু কেউ পাত্তা দেয় নাই। এখানে নেইমার জুনিয়র, ভিনিসিয়াস জুনিয়র, তারপর হচ্ছে রাফিনহা, এরা একে কিন্তু তেমন একটা পাত্তা দেয় নাই। আন্ডার-20 দলের কোচ আসতে আমাদেরকে এই জায়গায় টেকনিক শিখাইতে, এই জায়গায় আমাদেরকে ডিরেকশন দিতে আসছে। সো এরকম একটা নিজেদের মধ্যে হয়তো বা একটা মানে আহামরি একটা অহংকার হয়তো বা ক্রিয়েট হয়ে গেছে, যার কারণে এই জায়গায় হয়তো বা রামন ম্যানেজার্সকে পাত্তা দেয় নাই। আর পাত্তাটা না দেওয়ার কারণটা কি? পাত্তাটা না দেওয়ার কারণ হচ্ছে তিনি কোনো হাই প্রোফাইল কোচ না, যার কারণে তার ইনস্ট্রাকশন গুলা হয়তো বা ওই মোমেন্টে মানে নাই, যার কারণে এখানে একটা উইকনেস দেখছি। তারপরে রামন ম্যানেজার্সের পরে যে কোচটা এসেছে ফার্নান্দো দিনিস, আমরা কিন্তু দেখতে পাইছি যে ফার্নান্দো দিনিসের অধীনেও একই অবস্থা কিন্তু আমরা দেখছি যে এখানে প্লেয়ারদের ছন্ন ছাড়া ফুটবল, যেখানে তার ইনস্ট্রাকশন গুলাও তেমন একটা মানে নাই, যেখানে তার কমান্ড গুলা কেউ ফলো করে নাই, এমন ধরনের ওই মুমেন্টে আমরা কিন্তু কয়েকটা কথাবার্তা শুনছিলাম। সো এইখানেও কিন্তু এই কোচের একটা উইকনেস দেখছি। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে দুরিবাল জুনিয়র। দুরিবাল জুনিয়রকে যখন নিয়ে আসলো, তখন আমরা দেখছি যে তিনি তার 19 বছর ক্যারিয়ারে 20-20টা ক্লাব চেঞ্জ করছে, যেখানে তাকে বারবার কোনো ক্লাব থেকে সেক করা হয়েছে, কোনো ক্লাব থেকে তিনি নিজেই সরে এসেছেন, এমন ধরনের সিনারি আমরা দেখছি। সো এমন একটা কোচ যখন ব্রাজিল জাতীয় দলে আসলো, তারপরেও দেখছি যে এই কোচটাকে তেমন একটা পাত্তা দেয় নাই ব্রাজিলের প্লেয়াররা। আমি সম্ভবত আমার মনে নাই এইখান থেকে প্রায় 4টা ম্যাচ আগে যেই ম্যাচটা ছিল, সম্ভবত কার সঙ্গে ম্যাচটা মনে নাই, ওই মোমেন্টে দেখছিলাম যে একটা ম্যাচে রদ্রিগোকে যখন উঠিয়ে নেওয়ার কথা তিনি চিন্তা ভাবনা করছিলেন, যখন ফ্ল্যাগটা দেখানো হয়েছিল তখন কিন্তু রদ্রিগো ওঠে নাই, তিনি মাঠেই ছিলেন। সো এই জায়গায় আমরা যে জিনিসটা বুঝতে পারলাম, এই জায়গায় কোচের ডিরেকশন তিনি মানে নাই, অর্থাৎ কোচকেই মানতেছে না। সো যেই টিমের প্লেয়াররা কোচকে মানে না, সেই টিম এই জায়গায় ভালো করবে কিভাবে আপনারা আমাকে বলুন। সো এই জিনিসগুলা দেখার পরে তো আমাদের কাছে অবশ্যই অবভিয়াসলি মনে হচ্ছে যে কোচের একটা উইকনেস অবশ্যই আছে, যার কারণে এই টিমটার এরকম ছন্ন ছাড়া অবস্থা। যেখানে আমরা দেখছি যে 2016 থেকে 2022 পর্যন্ত তিতে এই টিমটাকে বেশ ভালোভাবে হ্যান্ডেল করতে পেরেছে, সেইখানে কোচদের উইকনেসের কারণে ব্রাজিল 2022 বিশ্বকাপের পরে এখনো কোনো পর্যন্ত ভালো করতে পারতেছে না। এখন আপনি যদি আন্ডার-20, আন্ডার-17 টিমগুলোর দিকে তাকান, তাহলে দেখতে পারবেন যে ওইখানে ভালো মানের কোনো স্টার প্লেয়ার নেই। হ্যাঁ, পরবর্তীতে এই টিমগুলা থেকে স্টার প্লেয়ার বের হয়ে আসে, কিন্তু যখন এই টুর্নামেন্ট গুলা চলে তখন কিন্তু ওই পরিমাণ স্টার প্লেয়ার থাকে না, যার কারণে এদেরকে হ্যান্ডেল করা সম্ভব। যেমন আপনি যদি আন্ডার-20 দলের কোচের কথা বলেন, রামন মেনেজেস, যিনি 2023 এবং 2025 টানা দুইটা চ্যাম্পিয়ন ট্রফি তিনি ঘরে তুলেছেন। কিভাবে তুলেছেন? তিনি প্লেয়ারদেরকে মেনটেন করতে পেরেছেন, প্লেয়ারদেরকে তিনি ডিরেকশন দিতে পেরেছেন, তার কমান্ড ফলো না করলে প্লেয়ারদেরকে বেঞ্চে বসিয়ে রাখতে পেরেছেন, প্লেয়াররা বাধ্য হয়ে তার কথা শুনেছে। এট দ্য সেম টাইম আন্ডার-17 টিমের ক্ষেত্রে একই অবস্থা। সো যেখানে হাই লেভেলের কোচ না হয়েও আন্ডার-20 এবং আন্ডার-17 দলের প্লেয়ার গুলাকে কোচরা মেনটেন করতে পারে, এট দ্য সেম টাইম তারা যখন মেইন টিমে যায়, তাদের হাতে যখন স্টার প্লেয়ার চলে আসে, তখন ওই স্টার প্লেয়াররা যখন তার যে কমান্ড গুলা ওইগুলা যখন ফলো না করে, তাহলে ওই প্লেয়ার গুলাকে কিভাবে তারা মেনটেন করবে, কিভাবে এই প্লেয়ার গুলার কাছ থেকে তারা সেরাটা বের করে আনবেন। সো এই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়েছে যে কোচদের উইকনেসের কারণেই এখন ব্রাজিল রিসেন্টলি 2022 বিশ্বকাপের পরে ছন্ন ছাড়া অবস্থানে আছে। এখন ব্রাজিলের কি দরকার? ব্রাজিলের দরকার এমন একটা কোচ, যে কোচটা এই টিমটাকে হ্যান্ডেল করতে পারবে, তার কমান্ড গুলো প্রত্যেকটা প্লেয়ার ফলো করবে, যদি ফলো না করে তাকে সাইড বেঞ্চে বসিয়ে রাখবে, ইভেন পরবর্তী যে কল আপটা আছে সেখানে তাকে ডাকবে না, এমন ধরনের স্টেট ফরওয়ার্ড একজন কোচ কিন্তু ব্রাজিলের দরকার। এখন ব্রাজিল টিমে সবচাইতে বড় যেই জিনিসটা দরকার সেটা হচ্ছে
শৃঙ্খলাই নেই ব্রাজিলের টিমের মধ্যে। যে যেভাবে পারে খেলতেছে, কোচ এটা বলতেছে, প্লেয়াররাও ওটা বলতেছে। কোচরা এইভাবে টিমটাকে চালাইতে চাইতেছে, প্লেয়াররা ওইভাবে চলতেছে। সো এমন ধরনের টিমকে মেনটেন করা কিন্তু খুবই কঠিন। সো এমন ধরনের টিমকে, এমন ধরনের প্লেয়ারদেরকে মেনটেন করার জন্য হাই প্রোফাইল কোচ দরকার, যেখানে হোসে মরিনহো, কার্লো আনচেলত্তির মতো কোচদের অবশ্যই এখন ব্রাজিলে দরকার। এই ব্যাপারে আপনাদের মতামত কি? সো আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা মোটামুটি কিছুটা হলেও ধারণা পেয়েছেন রিসেন্টলি ব্রাজিলের এই ডাউনফলের মূল সমস্যাটা কোথায়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ।